আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবা জুলাই মাসের 2 তারিখ থেকে, এবং একই সাথে এইচএসসি 25 ব্যাচ যারা গত বছর কোনো কারণে পরীক্ষায় ভালো করতে পারেনি, এই বছর ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমার সেই ভাইরা এবং আমার ছোট ভাই বোনেরা এইচএসসি 27 ব্যাচের, ওদের জন্য খুব ইম্পর্টেন্ট 25, 26 এবং 27। চাইলে যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে 28 ব্যাচও করতে পারবে। আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং এখানে এইচএসসি 25 ব্যাচের রয়েছে এটার উপরে 10 নাম্বার এবং 26 ব্যাচের রয়েছে 5 নাম্বার। যেহেতু 26 ব্যাচের 12টি গ্রামার, 5 করে 60 নম্বর। তো আমি চেষ্টা করব আমার নিজের নোট থেকে, তো আমি যেইভাবে শিখেছিলাম আমার ইন্টার এবং অ্যাডমিশন লাইফে, ঠিক সেই রকমভাবে বোঝানোর চেষ্টা করব, খুবই সহজভাবে এক্সাম্পল সহ, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো প্রথমেই 1 নম্বরে যে রুলসটি আমি রেখেছি তোমাদের জন্য, মাত্র 10টি রুলস, 10টি রুলস বা 10টি নিয়ম বলতে পারো, 10টি নিয়ম আমি তোমাদের জন্য রেখেছি। এই 10টি নিয়ম মনে রাখতে পারলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে খুবই ভালো করতে পারবে। এর পাশাপাশি এই 10টি নিয়ম থেকে তোমাদের 8টা 9টা কমন পড়ে যায়। তো প্রথমেই 1 নম্বরে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটি হলো লেস্ট। লেস্ট শব্দের অর্থ হলো নইলে। লেস্ট অর্থ নইলে। যদি আমরা লেস্ট দেখতে পাই তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান বসাবো। কি বসাবো? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান বসাবো। আর আমরা সবাই জানি শুড হলো মডাল, আর মডালের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো হলো মডালস, এবং মডালসের পরে সবসময় ভি ওয়ান বসে। তাহলে এটুকু মনে রাখলে হবে যে লিস্টে পরে সাবজেক্ট প্লাস শুড বসে, তো শুড থাকলে তো ভি ওয়ান অবশ্যই হবে। তো আমরা একটা উদাহরণ দেখে আসি। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট নইলে। ইউ শুড মিস দ্য বাস অর ট্রেন। ইউ শুড মিস দ্য বাস অর ট্রেন, তাড়াতাড়ি হাঁটো নইলে তুমি ট্রেনটি মিস করবে। ইউ শুড মিস দ্য বাস, বা তুমি বাসটি মিস করবে। তারপরে 2 নম্বরে যেটি রেখেছি সেটি হলো ইট ইজ হাই টাইম, বা ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এটাই সঠিক সময় অথবা এটাই উপযুক্ত সময়। এটির বাংলা করলে দাঁড়ায় এটাই উপযুক্ত সময় বা এটাই সঠিক সময়। এগুলোর পরে সাবজেক্ট প্লাস ভি টু বসবে। সাবজেক্ট প্লাস ভি টু বসবে। যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ভি টু বসবে, আর যদি তোমরা এটা ইউজ না করো তাহলে টু প্লাস ভি ওয়ান ইউজ করতে পারো। যদি এই তিনটার মধ্যে যে কোনোটা থাকে, তোমরা হয় সাবজেক্ট প্লাস ভি টু ইউজ করতে পারো অথবা টু প্লাস ভি ওয়ান ইউজ করতে পারো। এক্সাম্পল দেওয়া আছে ইট ইজ টাইম, এটাই সঠিক সময়। কি করা সঠিক সময়? ইউ গেভ আপ স্মোকিং, ধূমপান ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়। অথবা ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং, এটাই সঠিক সময় ধূমপান ছেড়ে দেওয়ার। তোমরা যদি এখানে সাবজেক্ট ইট ইজ টাইমের পরে সাবজেক্ট ইউজ করো তাহলে সাবজেক্ট প্লাস ভি টু ইউজ করতে হবে। দেখো ইউ গেভ ভি টু। আর যদি তোমরা টু ইউজ করো, আমরা জানি যে টু এর পরে ভার্বের ভি ওয়ান বসে, সেই ক্ষেত্রে টু প্লাস ভি ওয়ান। এখানে সেটাই বলা হয়েছে, টু প্লাস ভি ওয়ান। আর টু এর পরে এমনিতেও ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম বসে। তো 3 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সো দ্যাট। সো দ্যাট অর্থ হলো যাতে। সো দ্যাট অর্থ হলো যাতে। এখানে সো দ্যাট অর্থ যাতে, সো দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান, মে, কুড, মাইট প্লাস ভি ওয়ান বসে। শুধু এটুকুই মনে রাখলে যথেষ্ট যে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস মডাল বসে, অর্থাৎ ক্যান, মে, কুড, মাইট, ক্যান, মে, কুড, মাইট। আর আমরা এটা সবসময় মনে রাখবো, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে বা ভার্বের ভি ওয়ান বসে, বেস ফর্ম না, ভার্বের ভি ওয়ান বসে। তো আমরা উদাহরণ দেখে আসি। হি রিডস, সে পড়ে, সো দ্যাট যাতে হি ক্যান গেট এ প্লাস, সে পড়ে যাতে সে পরীক্ষায় এ প্লাস বা জিপিএ 5 পেতে পারে। অথবা হি রিডস সো দ্যাট, সে পড়ে যাতে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে যে একটা ভালো রেজাল্ট গেইন করতে পারে। তোমরা অর্থপূর্ণ যে কোনো বাক্য এর সাথে রুলসের মিল রেখে যে কোনো বাক্য ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা মূলত রুলসটা ঠিক রাখবে, নিয়মটা ঠিক রাখবে, এবং যে কোনো সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো। এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আমাকে এই সেন্টেন্সই ব্যবহার করতে হবে। আমাদের মাথায় যে সেন্টেন্স আসে আমরা সেই সেন্টেন্সই ব্যবহার করতে পারি।
কোনো সমস্যা নেই। আমরা এরকমও দিতে পারি হি রিডস, সে পড়ে, সো দ্যাট যাতে, হি ক্যান গেট গুড মার্কস, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, হি ক্যান শাইন ইন লাইফ, হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান সাকসিড ইন লাইফ। যে কোনো আমরা লাইনে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি উদাহরণস্বরূপ 2টা দিয়েছি, এরকম হাজার হাজার বাক্য মেক করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এটার সাথে রিলেটেড যেটি আছে সেটি হলো সো ডট 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 দ্যাট। এই সো এর আগে আমি ডট ডট দিয়েছি কারণ এখানে কিছু এক্সটেনশন থাকবে, তারপরে সো থাকবে, তারপর ডট ডট থাকবে। এই যে এখানে এটা সো ডট ডট দ্যাট এর অর্থ হলো এতই যে, এটা যখন থাকবে তখন সাবজেক্ট প্লাস ক্যান কুড, সাথে একটা নট হবে প্লাস ভি1। আমরা যেটা শিখলাম ক্যান কোডের পরে মডেলের পরে ভার্বের ভি1 হয়, তার সাথে যদি নটও থাকে তাও ভি1 হয়, কোনো চেঞ্জ নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সো ডট ডট দ্যাট, এটা হতো এতই যে। এর এক্সাম্পল হলো দ্য ওল্ড ম্যান ইজ, এই যে যেটুকু আমি এখানে দেখতে পাচ্ছ দ্য ওল্ড ম্যান ইজ, এটুকু হলো এই যে তোমার এখানের এক্সটেনশনের খালি ঘরে এটুকু বসেছে। তারপরে সো, তারপরে এখানে বসবে, তোমরা মনে রাখবে এখানে বসবে অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। এই যে উইক, উইক শব্দটি হলো এখানে এই যে অ্যাডজেক্টিভ এটা। তো দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, এই যে দ্যাটের এই যে দ্যাট, বৃদ্ধ লোকটি এতই অসুস্থ যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না, সে হাঁটতে পারছে না। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, বৃদ্ধ লোকটি এতই অসুস্থ যে সে হাঁটতে পারছে না। এখানে যেহেতু ইজ আছে তাহলে বাক্যটি প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করেছি। দ্বিতীয় বাক্যে আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাস্টের একটি দিয়ে রেখেছি, সেটি হলো ওয়াজ। যদি ওয়াজ থাকে তাহলে আর ক্যান হবে না, তখন হবে কি কুড, রাইট? যদি প্রেজেন্ট থাকে তোমরা ক্যান ব্যবহার করবে, যদি পাস্ট থাকে তোমরা কুড ব্যবহার করবে সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে। আর অবশ্যই মনে রাখতে হবে সো ডট ডট দ্যাট, এই ডট ডটের এখানে উইক বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসবে। এটা সবসময় মনে রাখবে। তোমরা এখানে নাউন বসিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বাক্যটি অসম্পূর্ণ হয়ে যায়, বাক্যটি রং হবে। তারপরে 5 নম্বরে যেটি আছে সেটি হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এটি অর্থ হলো যেন। এখানে লিখতে ভুলে গেছি, সেটি হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হলো যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রথমে যদি তোমরা প্রেজেন্ট টেন্স দেখো তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট দেখো তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। চলো আমরা একটু বুঝে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্স, রাইট? তোমরা আমাকে বলো এখানে প্রেজেন্ট টেন্স বলতে তোমরা কি বুঝতে পারছো? এখানে প্রেজেন্ট টেন্স বলতে এমন না যে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট টেন্স বলতে বোঝানো হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো যে কোনোটা থাকতে পারে। তারপরে দেবা তোমরা পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্টের যে কোনো টেন্স থাকে তাহলে তোমরা পরবর্তীতে দেবা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি2, রাইট? আর প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে দেবা পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, রাইট? তোমরা এটা খুবই সেন্সিটিভলি মনে রাখার চেষ্টা করবে। অ্যাজ ইফ অ্যাজ দো থেকে কোশ্চেন আসে না এমন কোনো বোর্ড নেই, কোশ্চেন এসেই থাকে, একটা কোশ্চেন অবশ্যই আসে, খুবই ইম্পর্টেন্ট রুলস। এখানে আমি দেখতে পাচ্ছ হি অ্যাক্টস অ্যাজ ইফ, সে এমন অভিনয় করে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে, হি নিউ এভরিথিং। এখানে দেখতে পাচ্ছ তোমরা হি অ্যাডস, অর্থাৎ এটি দেখতে পাচ্ছ তোমরা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে পাস্ট টেন্স হয়েছে। এখানে কি টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? তো প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্টের যে কোনো টেন্স থাকুক না কেন এখানে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট হবে, রাইট? এখানে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2। এই যে হি হলো সাবজেক্ট আর নিউ হলো ভি2, নো হলো ভি1, নিউ হলো ভি2 আর নন হলো ভি3। তারপরে পরের এক্সাম্পলটা শি ক্রাইড, সে কান্না করছে, অ্যাজ ইফ যেন, সে এমনভাবে কান্না করছে যেন শি হ্যাড লস্ট এভরিথিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস ভি2 আছে, অর্থাৎ এই যে পাস্ট ইনডিফিনিট আছে, ক্রাই শি ক্রাইড পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য এখানে হয়েছে পাস্ট পারফেক্ট, শি প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে খুবই মনে রাখতে হবে, আমি এখানে 5 স্টার দিয়ে লিখে রেখেছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হওয়া বোঝালে বি ভার্ব সর্বদা অয়ার হবে। কি বলেছি কথাটা আরেকবার পড়ো, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হওয়া বোঝালে বি ভার্ব সর্বদা অয়ার হবে।
তারপরে 6 নম্বরে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হলো দো এবং অলদো। দো অলদো শব্দের অর্থ হলো যদিও। এটি থাকলে দুই পাশের টেন্স একই হবে এবং অপর পাশের অর্থ বিপরীত হবে। অর্থাৎ অলদো হি ওয়াজ পোর, যদিও সে গরিব, হি ওয়াজ অনেস্ট। আচ্ছা, গরিব হলে কি হয়? আমরা সচেতন জানি যারা গরিব তাদের বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, তারা অসৎ হবে এরকম কিছু, কিন্তু এখানে না, সে গরিব হলেও সৎ, এরকম একটি লাইন, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। সে গরিব আবার সৎ, সে তারা পরিশ্রম করেছে তবুও ফেল করেছে, এটা কি হলো না, বিপরীত অর্থ প্রকাশ করবে এবং দুই পাশের টেন্স একই হবে, এটা এখানে লিখে দিয়েছি। দুই পাশের টেন্স একই হবে এবং বিপরীত অর্থ প্রকাশ করবে দো অলদো থাকলে। তো এখানে তোমরা 7 নম্বরে দেখতে পাচ্ছ নো সোনার হ্যাড ডট 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 দেন, হার্ডলি হ্যাড ডট 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 হোয়েন এবং স্ক্যাটসলি হ্যাড ডট 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 হোয়েন অথবা বিফর। এগুলো এই তিনটার পরেই সাবজেক্ট প্লাস ভি টু হবে, সাবজেক্ট প্লাস ভি টু। এগুলোর অর্থ হলো যেতে না যেতেই, হতে না হতেই, করতে না করতেই, এরকম অর্থ প্রকাশ করে। যে আমি যেতে না যেতেই এটি হলো, আমি করতে না করতেই আরেকটি কাজ হলো, এরকম কিছু বোঝায়। যেমন উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে যে নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে যেতে না যেতেই দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেল। আমি স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি চলে গেল। তারপরে রুলসটি হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য ফোন র্যাং, সে ক্লাসে প্রবেশ করতে না করতেই ফোনটি বেজে উঠলো। সে ক্লাসে প্রবেশ করতে না করতেই ফোনটি বেজে উঠলো, দ্য ফোন র্যাং। তারপরে 8 নম্বরে তোমাদের খুবই পরিচিত কন্ডিশনালস, আমি কন্ডিশনালসের ভিডিও দিয়েছি ইতিমধ্যেই, তোমরা যারা দেখেছো তাদের কাছে এটা পানির মতো সহজ লাগবে, তবুও আরেকবার বলে দেই বোঝার সুবিধার্থে, অনেকেই পারো, খুবই সহজ একটি জিনিস। ইফ শব্দের অর্থ হলো যদি, যদি ইফ দিয়ে কন্ডিশনাল করা হয়। ইফ সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভি1। প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্টের যে কোনো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনোটা হতে পারে। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্ট প্লাস শুড কুড মাইট উড প্লাস ভি1, রাইট। আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সাবজেক্টের সাথে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ প্লাস, এখানে ভুল হয়েছে, এটা হবে ভি3, রাইট। এখানে হবে ভি1, এখানে হবে ভি2, এখানে হবে ভি3। কেন ভি1 ভি1 হলো আর এখানে ভি3 হলো, চলো বুঝিয়ে দেই। আমরা জানি মডেলসের পরে সবসময় ভি1 বসে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। তবে তোমরা অনেকেই বলতে পারো স্যার ভাই এখানেও তো মডেলস আছে, শুড, উড, কুড। তবে মডেলসের সাথে এখানে আরেকটি জিনিস আছে, সেটি হলো হ্যাভ ভার্ব। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বের পরে সবসময় ভার্বের ভি3 বসবে। এখানে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তোমরা কঠোরভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম। এখানে আছে প্রথমটার ফার্স্ট কন্ডিশনাল রুলস। এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্স আছে, স্টাডি, স্টাডি হলো প্রেজেন্টে আছে, আর এখানে উইল দিয়ে উইল পাস ইন দ্য এক্সাম, রাইট। তারপরে দেখতে পাচ্ছ ইফ দে, ইফ আই ওয়ার, ওয়ার কি পাস্ট ফর্ম, রাইট, পাস্ট ইনফিনিট। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম, তাহলে উড হেল্প, যেহেতু এখানে ভি2 তাই এখানে উড হেল্প হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো। ইফ শি ওয়ার্কড, ইফ শি হ্যাড ওয়ার্ক হার্ড, এখানে আছে হ্যাড ওয়ার্কড, হ্যাড প্লাস ভি3, তাহলে এটি পাস্ট পারফেক্ট আছে, তাহলে এটি থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হলে পরের অংশ হবে উড হ্যাভ সাকসিড, শি উড হ্যাভ সাকসিড, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে সাকসেসফুল হতো, এরকম। তারপরে আনলেস শব্দের অর্থ হলো যদি না। আনলেস ইফের সম্পূর্ণ উল্টো। তোমরা ইফের রুলসটা যারা পারো এটাও পারবে, শুধুমাত্র তোমাদের এটুকু বলে দেই যে এখানে আনলেস প্রেজেন্ট টেন্স বা শুড, কুড, মাইট, উড এগুলোর পরে একটা নট হবে, এই যে একটা নট হবে, এই যে একটা নট হবে, শুধুমাত্র নট যুক্ত হবে আর বাকি সব সেম থাকবে। শুধুমাত্র মডেলগুলোর পরে একটি নট যুক্ত হবে আর বাকি সব সেম থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে সাবজেক্ট প্লাস শুড, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ সবই সেম থাকবে, শুধু এগুলোর পরে একটা নট যুক্ত হবে, ব্যাস শেষ, আর সব সেম। তারপরে আমরা 9 নম্বরে চলে যাই, সেটি হলো টু ডট ডট টু প্লাস ভি1, যদি কর্তা একই হয়। আমি তোমাদের সুন্দর মতো বাংলা সহ উদাহরণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে টু ডট ডট টু প্লাস ভি1 দেওয়া আছে, কর্তা একই হলে এটা হবে। আর যদি যেমন এই যেখানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না, এরকম, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। এখানে হি কিন্তু দুই জায়গাতেই কর্তা, ঠিক আছে, কর্তা একই হয়েছে তাই এ রুলস।
এখানে হি দুই জায়গাতেই কর্তা, তাই এই রুলস ব্যবহার হয়েছে। আর এখানে দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর, এখানে একটা অবজেক্ট থাকবে প্লাস টু প্লাস ভি1। কর্তা ভিন্ন হলে, যদি কর্তা ভিন্ন হয়, যেমন এই যে কর্তা শব্দ অর্থ হলো ডোয়ার, ডোয়ার যদি ভিন্ন হয় তাহলে এটি হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য বক্স ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। তো এখানে দ্য বক্সেরও একটি কর্তা, এখানে কর্তা ভিন্ন। কিভাবে? দ্য বক্স এবং মি, অথবা এখানে দ্য বক্স এবং মি ভিন্ন কর্তা, রাইট? এই জন্য এইটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সর্বশেষ 10 নম্বরে যেটি আমরা বোঝার চেষ্টা করব সেটি হলো সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু, আর বিকজ অর্থ কারণ। এগুলোর পরে সঙ্গতিপূর্ণ বাক্য বসাতে হবে। যেমন সিন্স হি ওয়াজ ইল, যদি সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। এরকম অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি পড়ছিল, হি স্টেইড অ্যাট হোম, সে বাসায় অবস্থান করেছিল। তোমরা উদাহরণগুলো সুন্দর মতো দেখে নিবা, এখানে খুবই সুন্দর মতো ব্যাখ্যা করা আছে। এবং সিন্সের আরেকটি জিনিস আছে যেটি হলো স্টার দিয়ে একটা বাক্য লিখে দিয়েছি, যেটি হলো সিন্স যদি দুইটি ক্লজের মাঝখানে থাকে তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মতো হবে। আর অ্যাজ ইফ এবং অ্যাজ দোর মতো হবে বলতে ভাইয়া বুঝলাম না। একটু আগে আমরা বলেছি যে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট, যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট। সেই রুলসটাই হবে যদি সিন্স দুটি ক্লজের মাঝখানে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 10টা রুলসও তোমরা অবশ্যই পড়বে। এই 10টা রুলস যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে 8টা থেকে 9টা কোশ্চেন তোমাদের যে কোনো বোর্ডে কমন পড়ে যাবে। তবে কিছু বোর্ডে যদি প্রশ্ন কঠিন হয় সেই বোর্ড একটা করে প্রভাব আসে, তোমরা প্রভাবগুলো ভালো মতো পড়বে। আমি প্রভাবের পিডিএফ তোমাদের দিয়ে দিব। পাশাপাশি তোমরা আরও কিছু খুঁটিনাটি ছোটোখাটো রুলস আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, না দেখলেও সমস্যা নাই। যদি কেউ কারো টার্গেট থাকে না আমার 10-এ 10ই পেতে হবে তাহলে তোমরা ওগুলো দেখতে পারো। আর যদি কারো টার্গেট থাকে না আমি 8-9 পেলে এনাফ, আমি যদি 8 পাই 9 পাই আমার জন্য যথেষ্ট, তাহলে ওগুলো আর দেখার দরকার নেই। আর যদি দু একটা পারো তাহলে তো অনেক ভালো। যারা ফুল মার্ক পেতে চাও তারা অবশ্যই ভালো মতো বাকিগুলো খুঁটিনাটি দেখে যাবে এবং এই 10টা মিস করার কোনো সুযোগ নেই। তো আমি কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের ক্লিয়ার করে দিলাম। তাও যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা পেজে আমার আইডিতে মেসেজ করে জানাতে পারো। এরপরে আমি তোমাদের মডিফায়ার, কানেক্টরস, আরও যত টপিকগুলো আছে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তোমাদের অনেকেই মেসেজ করেছো ভাইয়া কানেক্টরস অনেক সময় ভুল হয়, করতে পারি না, অনেকের কাছে মডিফায়ার্স কঠিন লাগে। আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা 26 ব্যাচ আছো, 25 ব্যাচে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা, তোমাদের হাতে সময় খুবই কম, তোমরা খুবই কম সময় পাবে। সামনের এক মাস আর 10 দিনের মতো সময় আছে। যদি তোমরা ধরতে পারো এক মাসই, এই এক মাস নির্ধারণ করবে তোমাদের পরীক্ষায় কিরকম ফলাফল হবে। তো তোমরা জেনে থাকবে যে গত বছর 38% ছেলেমেয়ে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে, অর্থাৎ 100 জনের ভিতরে 38 জনই ফেল করেছে ইংরেজিতে। তো ইংরেজি খুবই সেন্সিটিভ, ইংরেজিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। খুবই ভালো মতো প্রিপারেশন নাও। তোমাদের যেই টপিকের সমস্যা তোমরা আমাকে জানাতে পারো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।